নমস্কার, আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টেলিভিশন 2 বাংলা। ভারত পর্যুদস্ত করে অস্ট্রেলিয়াকে পার্থে তাদের যে অহংকার ছিল, পার্থের অফটের স্টেডিয়ামে তারা কখনো হারে না, সেখানেও তাদেরকে হারতে হয়েছে এবং 295 রানে তারা পরাজিত হয়েছে। তারা ভাবতেই পারেনি, মানে অনেক বিশেষজ্ঞ ভাবতে পারেনি। বড় বড় বিশেষজ্ঞ যারা, রিকি পন্টিং, মাইকেল ভন, এদের এখন মাথা খারাপ হয়ে গেছে যে এরা ভাবছে যে কী করে এটা হলো, যে নিউজিল্যান্ড ভারতকে 3-0 হারিয়ে দিল, সেই ভারত এখানে এসে এরকমভাবে ঘুরে দাঁড়ালো, এরকমভাবে অস্ট্রেলিয়াকে পারতে, যেখানে অস্ট্রেলিয়া জীবনে হারে না, যেখানে কুইক পিচ, অমুক পিচ, অনেক কিছু পিচের ব্যাপারে অনেক কথা হয়েছে। তো সেইখানে ভারত কী করে জিতে গেল এবং এরকমভাবে জিতে গেল, এটা তাদের কল্পনার অতীত। তারা কল্পনাও করতে পারছেন না। কারণ মাইকেল ভন যখন এখানে এসে ইন্ডিয়া জিতেছিল, ইন্ডিয়াতে এসে ইংল্যান্ড প্রথম টেস্টটা জিতেছিল, তখনও মাইকেল ভনের এই ধরনের কথাবার্তাই ছিল। ব্যাসবল নিয়ে অনেক লাফালাফি ছিল। তারপরে 4-1 হারার পরে তার মাইকেল ভনের কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে। তো যিনি বা যারা মানে সবসময় কথাবার্তা পরিবর্তন করেন, এক কথাতে থাকেন না, একবার এটা একবার ওটা বলেন, তো তাদের ক্রিকেট প্রজ্ঞা সম্বন্ধে আমার সন্দেহ আছে। তারা অনেক বড় অধিনায়ক হতে পারেন। মাইকেল ভন অনেক বেশি ক্রিকেট খেলতে পারেন, সবই ঠিক আছে। ইংল্যান্ডের হয়ে অনেক ক্রুশিয়াল ম্যাচ উনি জিতিয়েছেন, সেটাও ঠিক আছে। কিন্তু ওরা কথার কোনো বেসিক ঠিক নেই। বিরোধিতা করার জন্য বিরোধিতা করতে হবে, ইন্ডিয়ার খুদ বার করতে হবে। আসলে কথা হচ্ছে, আপনি আচরি ধর্ম অন্যের শিখায়। নিজের ঘরে কটা ফুটো সেটা যদি না দেখে পরের ঘরটি বেশি করে দেখা হয়, তাহলে নিজের ঘরের ছাদাটা অনেক বেশি, ছিদ্রটা অনেক বেশি বড় হয়ে যায়। এটা বোঝা উচিত। কারণ ক্রিকেট খেলাটা এরকম নয় যে ক্রিকেটটা কোনো ম্যাজিক নয়। ক্রিকেটটা হচ্ছে খেলতে হয়, খেলে জিতে আসতে হয়। যতই একটা টিম হীনমন্যতায় ভুগুক, 36-এ অল আউট হওয়ার পরে অস্ট্রেলিয়া কল্পনাও করতে পারেনি যে 2-1 হারবে, কল্পনাও করতে পারেনি যে গাবাতে হেরে যাবে এবং ইন্ডিয়া চেস করে জিতবে। সেবারে আমরা চেস করে জিতেছিলাম 2-1। সুতরাং এটা ভাবা উচিত যেটা ইন্ডিয়া টিম যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন ইন্ডিয়া টিম মারাত্মক। যেটা আগে পাকিস্তান টিমের মধ্যে ছিল, যেটা এখন পাকিস্তান টিমের মধ্যে সেই ব্যাপারটাই নেই। তারা যখন তখন যাত্রার কাছে হেরে যেতে পারে এবং হেরে যাচ্ছেও। একটু কলার উল্টে গেছিলো পাকিস্তানেরও, যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ, অন্য বিষয়। তো এখন হচ্ছে ভারত 295 রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। বিগত 4 দিনে যা হয়েছে সেটার মোটামুটি একটা সারাংশ আপনাদের কাছে তুলে ধরছি। সেটা হচ্ছে যে প্রথম দিন আমরা টসে জিতেছিলাম, টসে জিতে আমরা ব্যাটিং নিয়েছিলাম এবং সেখানে আমার বক্তব্য পরিষ্কারই ছিল যে ওটাতে আমি একমত ছিলাম না। কিন্তু পরবর্তী সময় যখন জসপ্রীত বুমরার যে অভিজ্ঞতা এবং জসপ্রীত বুমরার যে যুক্তিসঙ্গত যে বিষয়টা জসপ্রীত বুমরা সামনে আনলেন, সেটা জানার পরে মনে হলো যে জসপ্রীত বুমরা আমি এটাও বলেছিলাম যে জসপ্রীত বুমরা একটা অনেক বড় রিস্ক নিয়েছেন। কারণ এই রিস্ক একবার সৌরভ গাঙ্গুলিও নিয়েছিলেন লিডসে। একদম ঘাসের উইকেটে ইন্ডিয়া টসে জিতে ব্যাট করেছিল এবং সেখানে আমরা 600 রান করেছিলাম এবং ইংল্যান্ড একেবারে মুখ থুবড়ে পড়েছিল। সুতরাং এই রিস্কটাই জসপ্রীত বুমরা নিয়েছেন। কারণ জসপ্রীত বুমরা 18 সালে এখানে যখন খেলে গেছিলেন, তখন এই পার্থের এই পিচ অনেক বেশি কুইকার হয়ে যেত। কিন্তু এবারে প্রচণ্ড গরম থাকার দরুন পরের দিনই উইকেটের ময়েশ্চার থেকে শুরু করে সমস্ত কিছু সরে যায় এবং পরের দিনই উইকেটের কালারটাই পুরো চেঞ্জ হয়ে যায়, যার জন্যে ফ্ল্যাট হয়ে যায়, উইকেট ফ্ল্যাট হয়ে যায়। এবং ফ্ল্যাট হয়ে যাওয়াতে প্রথম দিন 17টা উইকেট, পরের দিন 3টে, প্রথম 2টো উইকেট আমরা চটজলদি পেয়ে গেলেও শেষের উইকেটটা পেতে আমাদেরকে অনেক মেহনত করতে হয়, অনেকক্ষণ তারা সময় কাটায়। যদিও আমরা 104-এর বেশি নিয়ে যেতে দিইনি, 104-এ আমরা তাদেরকে অল আউট করে 46 রানের লিড নিই। এবং সেখানেও আমি বলেছি, আমার হিন্দিতে আপনারা যদি ভিডিও দেখেন দেখতে পাবেন, সেখানে আমার বলা ছিল যে ভারত যদি 40, 45, 50 রানের লিড নেয়, সেই লিডটা কিন্তু এই উইকেটের জন্য মারাত্মক লিড হয়ে যাবে। এবং আমরা যদি একটু বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাট করি, যে অবস্থায় আমরা প্রথম ইনিংসে KL রাহুলকে দেখেছি, KL রাহুল যদি সেই খেলাটাকেই ধরে রাখেন এবং KL রাহুলকে যেরকম আত্মবিশ্বাসী মনে হচ্ছিল, প্রথম ইনিংসে উনি হয়তো 50, 60 কেন 100 করতে পারতেন ওই রকম কঠিন পরিস্থিতির মধ্যে। তো জয়সওয়ালের কথা বলেছিলাম যে ন্যাচারাল ক্রিকেট খেলা উচিত। হ্যাঁ, বল তো নিশ্চয়ই ছাড়তে হবে, কিন্তু নিজের ন্যাচারাল ইনস্টিংক্টটাকেও বন্ধ করলে চলবে না। রানের জন্য যেতে হবে, সিঙ্গলসের জন্য যেতে হবে, স্ট্রাইক রোটেট করতে হবে। এবং প্রথম ইনিংসের যে আত্মবিশ্বাস KL রাহুল নিয়ে ফিরেছিলেন ড্রেসিং রুমে, সেটা দ্বিতীয় ইনিংসে দেখা গেছে। তিনি সুন্দর করে জয়সওয়ালকে গাইড করেছেন। যখনই জয়সওয়াল একটুখানি
মানে একটুখানি উত্তেজিত হয়ে পড়েছেন, একটা এয়ারি ফেয়ারি শট যেটাকে আমরা ইংরেজিতে বলি, সেরকম ধরনের কোনো স্ট্রোক খেলার চেষ্টা করেছেন। কেএল রাহুল সঙ্গে সঙ্গে গিয়ে তার সাথে কথা বলে তাকে শান্ত করেছেন যে না, তোমার মধ্যে খেলা আছে, তুমি চলো লম্বা খেলতে পারো। এবং যেভাবে জয়সওয়াল নিজের ন্যাচারাল ইনস্টিংক্টটাকে বজায় রেখেও যেভাবে নিজেকে পরিমার্জিত রেখেছিলেন, যেভাবে নিজেকে সংযমী রেখেছিলেন, প্রচুর বল অফ স্টাম্পের বাইরে তিনি ছেড়েছেন। এবং জয়সওয়ালের মধ্যে একটা গুণ হচ্ছে কি, জয়সওয়াল যদি 50 করেন তাহলে উনি 100 করবেন, 100 করলে উনি 120, 30, 40, 150 এবং 200 করে ফেলতে পারেন। এটা হচ্ছে মারাত্মক এবিলিটি জয়সওয়ালের মধ্যে রয়েছে, মারাত্মক গুণ রয়েছে। তো সুতরাং সব মিলিয়ে যেটা বিষয় যে জয়সওয়ালের অসাধারণ 161 রানের ইনিংস, কেএল রাহুলের 77 রানের ইনিংস, তারপরে বিরাট কোহলি ফ্ল্যাট উইকেট যেই মুহূর্তে হয়ে গেছে, বিরাট কোহলির কাছে সুযোগ এসে গেছে যে বিরাট কোহলি নিজেকে টাচে ফিরিয়ে আনতে পারে। টাচ ছাড়া বিরাট কোহলি ছিলেন না, কিন্তু এই কারণেই সৌরভ গাঙ্গুলির কথাটা বলা দরকার। আবার সেটা আলাদা ভিডিওর মাধ্যমে সৌরভ গাঙ্গুলি যে কথাগুলো বলেছিলেন এই টেস্ট সিরিজের আগে, সেই কথাগুলোকে মনে করিয়ে দেওয়া প্রয়োজন। তো সুতরাং বিরাট কোহলি এসে যেভাবে স্ট্রোক খেলেন এবং সবথেকে বড় কথা একটা অ্যাডজাস্টমেন্ট করলেন, সেই অ্যাডজাস্টমেন্টটা হলো একটুখানি ক্রিজের বাইরে ছিলেন, এবারে একটুখানি পেছন থেকে, অর্থাৎ ক্রিজের একদম ভেতরে ঢুকে নয় কিন্তু কিছুটা পিছিয়ে শুরু করলেন, অর্থাৎ যেখানে ক্রিজ রয়েছে, যেখানে পপিং ক্রিজ, সেই জায়গাটায় দাঁড়িয়ে রইলেন, সেই জায়গাটায় দাঁড়ালেন ঠিক ক্রিজের ওখানটায়, অতটা এগিয়ে নয়, এবং সুন্দর অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করেছেন এবং সুন্দরভাবে খেলেছেন। ফ্রন্ট ফুটেই বেশিরভাগ খেলেছেন, কিন্তু ব্যাক ফুটে যাওয়ার যে সুযোগ, সেই সুযোগটা উনি হাতছাড়া করেননি। ব্যাক ফুটে উনি চট করে চলে যেতে পেরেছেন, লেংথকে অনেক উইকেট ফ্ল্যাট হয়ে গিয়েছিল, তখন একটুখানি তো ভাগ্যের দরকার হয়, ফ্ল্যাট উইকেটটাই বিরাট কোহলির জন্য একটু সামান্য ফ্ল্যাট উইকেট দরকার ছিল এবং সেইটাকে সম্পূর্ণ কাজে লাগিয়ে 30তম সেঞ্চুরিটি করে ফেলেছেন। সুতরাং সব মিলিয়ে ভারত 487 রান করে 6 উইকেটে 150 রানে আউট হয়ে যাওয়ার পরে ডিক্লেয়ার করে, এবং ওই যে 46 রান, সেই 46 রান যোগ করলে 533, 34 রান করতে হতো। মাউন্টেন টু ক্লাইম্ব ফর অস্ট্রেলিয়া, উইচ ইজ ইম্পসিবল ফর দেম, উইচ ইজ নেক্সট টু ইম্পসিবল ফর দেম। 418 ওখানে স্কোর সব থেকে বেশি চেজ হয়েছে, কিন্তু 534 রান অস্ট্রেলিয়া চেজ করার মতো জায়গায় ছিলও না, এবং তাদের কনফিডেন্সও যথেষ্ট ইন্ডিয়ার থেকেও অনেক বেশি খারাপ ছিল, সেটা যে কোনো কারণের জন্যই হয়ে থাকুক। কারণ জসপ্রীত বুমরাকে তাদের খেলতে হবে, এবং জসপ্রীত বুমরা তৃতীয় দিনে গতকালই কিন্তু 3টে উইকেটের মধ্যে 2টি উইকেট নিয়ে এবং সিরাজ 1টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিলেন। সুতরাং সকালবেলা একটু নাড়াচাড়া করার চেষ্টা করেছে ট্রেভার হেড, এবং মার্শ অত্যন্ত ভালোভাবে খেলছিলেন। ট্রেভার হেড খুবই ভালো খেলছিলেন, যেরকম উনি নর্মাল খেলা খেলেছেন, 101 বলে 89 রান করেছেন। কিন্তু ট্রেভার হেডের ব্যাপারটা হচ্ছে এরকম যে ট্রেভার হেডকে আপনি যখন তখন আউট করতে পারেন, কিন্তু আপনাকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে ফিল্ড সেট করতে হবে। ট্রেভার হেডের উইক পয়েন্ট হচ্ছে ট্রেভার হেড স্ট্রোক খেলবেনই, এবং আপনাকে হ্যান্ড আই কোঅর্ডিনেশনের মাধ্যমে উনি খেলেন, হাতের বেশি প্রয়োগ থাকে, ফিট মুভমেন্ট খুব কম, খুব মিনিমাম ফিট মুভমেন্ট থাকেই না অনেক সময়, কিন্তু ওইভাবেই খেলতে অভ্যস্ত। কিন্তু বিষয়টা হলো আপনি যদি ট্রেভার হেডকে স্টাম্প টু স্টাম্প খেলান এবং ওকে যদি বেশি রুম না দেন, ওকে যদি ফ্রাস্ট্রেটেড করেন, তাহলে কিন্তু ট্রেভার হেড যে কোনো সময় উইকেট ছুড়ে দিয়ে চলে যাবে। 89 অবধি খুব ভালো লাগছিল, কিন্তু যেই জসপ্রীত বুমরা আবার তৃতীয়বারের জন্য নিজেকে স্পেলে নিয়ে এলেন এবং একটি কুইক বাউন্সার দিয়েছিলেন ট্রেভার হেডকে, তো সেই ট্রেভার হেড কিন্তু কুইক বাউন্সারটা ডাক করেছিলেন, এবং ডাক করার পরে উনি কিন্তু ব্যাকফুটে চলে গেলেন। অর্থাৎ উনি এক্সপেক্ট করছেন যে আবার কোনো শর্ট বল হতে পারে, কারণ আপ অ্যান্ড ডাউন হচ্ছিল, আরও যদি দিন খেলা গড়াতো তাহলে আরও বেশি আপ অ্যান্ড ডাউন হতো। তো সেই ক্ষেত্রে ট্রেভার হেড যখন পেছন দিকে আরও ব্যাকফুটে চলে এসছেন, সেই সময় পরের বলটাই, বাউন্সারের পরের বলটাই হচ্ছে একটি দুর্দান্ত ডেলিভারি, একই অ্যাকশানে ঠিক স্পটে বলটি ফেলে, ঠিক 5 মিটার 6 মিটারের মধ্যে, 4 মিটারের মধ্যে, হাফ ভলি নয়, শর্ট অফ লেন্থ, ব্যাক অফ লেন্থ বল, কিন্তু কুইক ডেলিভারি, বলটা পড়ে সামান্য ডিভিয়েট করলেন এবং ট্রেভার হেড দাঁড়িয়ে পোক করলেন এবং ঋষভ পান্তকে ক্যাচ দিয়ে চলে গেলেন। তো এই হচ্ছে জসপ্রীত বুমরা। তো এটাই হর্ষিত রানা এদেরকে শিখতে হবে যে কী করে শুধু স্পিড নয়, স্পিডের সঙ্গে হর্ষিত রানার কথা এই জন্য আসছে, হর্ষিত রানা একটি অসাধারণ স্লোয়ার ডেলিভারিতে অ্যালেক্স কেরিকে বোল্ড করেছেন, যাকে প্রথম ইনিংসও সব থেকে বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে, সেকেন্ড ইনিংসও আত্মবিশ্বাসী সব থেকে বেশি অ্যালেক্স কেরিকেই লেগেছে। কিন্তু অসাধারণ, যার কাছে ওরকম একটা স্লোয়ার ডেলিভারি আছে, তার ওরকম যেহেতু প্রচুর রান ছিল, প্রচুর শর্ট বল করার চেষ্টা করেছেন, সবসময় শর্ট বল সব ঠিক জায়গায় না পড়লে তো আপনি মার খাবেনই। যে আপনি উইথ দিয়েছেন, বেশি জায়গা দিয়েছেন খেলার জন্য, হরিজেন্টাল স্ট্রোক খেলার জন্যে বা পুল করার জন্যে,
বা হাফ ভলিতে কাভার ড্রাইভ মারার জন্য বা ওপর দিয়ে মারার জন্য, যেটা ট্রেভাস হেড যে ধরনের খেলা খেলে থাকেন আর কি। তো ঘটনা হচ্ছে যে সেইখানে তো আপনাকে এটাই ধরে রাখতে হবে যে আপনি সবসময় ট্রেভাস হেডকে স্টাম্পের মধ্যে বল রাখুন, মিডল অ্যান্ড অফ স্টাম্প। আপনি কখনো কখনো দিতে পারেন অফ স্টাম্পের একটা ওয়াইড ডেলিভারি, কিন্তু আপনি প্রথম দিকে যদি ট্রেভাস হেডকে যদি আপনি ফ্রাস্ট্রেট করতে পারেন এবং ট্রেভাস হেডের যদি স্কোয়ার অফ দ্য উইকেট খেলাটা আপনি বন্ধ করতে পারেন, আপনাদের খেয়াল থাকবে প্রথম ইনিংসে কিন্তু বিরাট কোহলি ঠিক তাই করেছিলেন। ট্রেভাস হেডের জন্য একটি ডিপ পয়েন্ট রেখেছিলেন, একটি থার্ড ম্যান রেখেছিলেন, কিন্তু স্লিপেও ফিল্ডার ছিল। অর্থাৎ ট্রেভাস হেড যদি মারেনও, ট্রেভাস হেডের ফ্রাস্ট্রেশনের কারণটাই হবে যে আপনি যদি ডিপ পয়েন্টে কাট করেন, যদি আপনি থার্ড ম্যানের পয়েন্টের মাঝখান দিয়ে বলটাকে না মারতে পারেন, তাহলে অবভিয়াসলি ফিল্ডারের হাতে যাবে, আপনার যেখানে 4 পাওয়ার কথা সেখানে আপনি 1 পাবেন। সহজে 4 রান ট্রেভাস হেডকে দেওয়া যাবে না। হেডকে আপনাকে ফ্রাস্ট্রেট করতে হবে। ফ্রাস্ট্রেট করার একটাই ব্যাপার, আপনি ওকে রুম দেবেন না। মারার জায়গা যদি আপনি ওকে না দেন, ও ফ্রাস্ট্রেটেড হতে বাধ্য, এবং তারপরে ও নিজের খেলা খেলতে যাবে এবং খেলতে গিয়েও উইকেট চলে যাবে, উইকেট দেবেই। প্রথম ইনিংসে অসাধারণ বলে আউট হয়েছে, সেকেন্ড ইনিংসেও অসাধারণ বলে আউট হয়েছে, কিন্তু খুব বুদ্ধিমত্তার সঙ্গে ট্রেভাস হেডকে তার আগে 3টে বল বুমরা খেলিয়েছে। খেলাতে খেলাতে হুট করে একটা কুইক বাউন্সার দিয়েছে, যেটা ঋষভ পান্তের মাথার ওপর দিয়ে চলে গেছে। দ্যাট ওয়াজ এ কুইক বাউন্সার। এবং তার পরের বলটাই যেখানে রেখে বলটা সিম থেকে পড়ে মুভ করেছে, সামান্য ডিভিয়েট করেছে, ট্রেভাস হেড দাঁড়িয়ে কারণ আগেই ব্যাকফুটে চলে এসছে, অ্যান্টিসিপেটিংয়ে যে আরেকটা বাউন্সার হতে পারে বা আরেকটা শর্ট ডেলিভারি হতে পারে, পোক করেছেন এবং ঋষভ পান্তকে ক্যাচ দিয়ে চলে গেছেন। তারপরে তো বেশিক্ষণ আর কিছু হয়নি। সুতরাং 229 রানে অস্ট্রেলিয়া অল আউট হয়ে গিয়েছে এবং 295 রানে তাদেরকে পর্যুদস্ত হতে হয়েছে। তারা ওই আহমেদাবাদে সবাইকে চুপ করিয়ে দিয়েছিল, দর্শকদের ঠিকই। তো আমরাও পারতে প্রথম টেস্টে চুপ করিয়ে দিয়েছি। একজনকে আমি কোনো একটি চ্যানেলে দেখছিলাম, বলতে শোনা যাচ্ছে, রেড স্পোর্টসেই দেখছিলাম, বলতে শোনা যাচ্ছে যে উনি কমেন্টসে লিখেছেন যে এত উৎসাহিত হওয়ার কিছু নেই, অস্ট্রেলিয়ানরা কিন্তু বাউন্স ব্যাক করবে। খুব স্বাভাবিক, অস্ট্রেলিয়ানরা বাউন্স ব্যাক করবেই, খুবই স্বাভাবিক, এটা তো অস্বাভাবিকের কিছু নয়। কিন্তু ভারতীয় দলকে আরও বেশি গতিতে বাউন্স ব্যাক করতে হবে। হার্ড নাট টু ক্র্যাক, এই জায়গায় ভারতীয় দলকে নিজেদেরকে রাখতে হবে। এবং যে কনফিডেন্স ভারতীয় দলকে অস্ট্রেলিয়ানরা দিয়েছে এই ম্যাচে, আগামী ম্যাচে যদিও তাদের আদর্শ খেলা ডে নাইট ম্যাচ হবে, পিঙ্ক বল হবে, ইতিমধ্যে রোহিত শর্মা টিমের সঙ্গে যোগ দিয়ে দিয়েছেন। আপনাদেরকে আমি স্টিলের শর্টসের মাধ্যমে আবার স্টিলগুলো দেবো, সেখানে আপনারা দেখতে পাবেন। রোহিত শর্মা যোগ দিয়েছেন, শুধু নয়, রোহিত শর্মা নেটে প্র্যাকটিসও শুরু করেছেন এবং সেটা পিঙ্ক বলেই শুরু করেছেন। সুতরাং সব মিলিয়ে যে ইন্ডিয়ানরা একেবারে খুব ছেড়ে দিয়ে বসে থাকবে এরকম নয়। নীতিশ রেড্ডি একটি আবিষ্কার, এবং যত দিন যাবে নীতিশ রেড্ডি কিন্তু ক্ষুরোধার বোলিংও তার মাধ্যমে আপনারা দেখতে পাবেন, তার যে ইজি স্মুথ অ্যাকশন। আমি দেখছিলাম, যখন খেলা দেখছিলাম, নীতিশ রেড্ডি আর ডেনিস লিলিকে একসাথে দেখানো হচ্ছিল, দুজনেই দৌড়ে আসছে এবং দুজনেরই রান আপের শুরুটা একদম সেম টু সেম। শুধু যখন ডেনিস লিলি যখন একটা লম্বা স্ট্রাইক দিয়ে পরের দিকে গতি বাড়িয়ে যে বাঁ হাতের যে ব্যাপারটা থাকে, সেই লেফট হ্যান্ডের পজিশনটা অনেক দ্রুত গতিতে আসে, সেটা নীতিশ রেড্ডির একটুখানি ওই জায়গাটা ব্যাপার আছে, কিন্তু খেলতে খেলতে হয়ে যাবে। কিন্তু নীতিশ রেড্ডি কিন্তু একদম হেলা 118 120 বোলার নয়। নীতিশ রেড্ডি কিন্তু প্রয়োজনে 132-33ও বল করতে পারে। নীতিশ রেড্ডি হ্যাজ গট ভেরি গুড ক্রিকেট ব্রেন। নীতিশ রেড্ডির কাছেও খুব ভালো স্লোয়ার আছে। সুতরাং সব মিলিয়ে একটা টিম এফোর্ট, টোটাল টিম এফোর্ট। এবং বিরাট কোহলির অফটে স্টেডিয়ামে প্রথমেই সেঞ্চুরি পেয়ে যাওয়া, এটা হচ্ছে ভারতের বাড়তি পাওনা। রোহিত শর্মার দলে ফিরে আসা, শুভমন গিলের সুস্থ হওয়া, এটা হচ্ছে সম্পূর্ণ একটি টিম। এবং এর মধ্যে মুস্তাক আলী খেলার পরে স্বামীও দলে ফিরে আসবেন কিনা আমি জানি না, যদি পিঙ্ক বল টেস্টে যদি স্বামী ফিরে আসেন। এবং সেখানেও কিন্তু অ্যাডিলেডে একটা ব্যাপার হবে, অ্যাডিলেডও কিন্তু টসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে, কারণ পিঙ্ক বলে ওরা অনেক বেশি অভ্যস্ত আমাদের থেকে। আমরা কীরকম প্রিপারেশন নেব, এখন অনেক সময় আছে। 6 ডিসেম্বর আমাদের খেলার সেকেন্ড টেস্ট, তার আগে প্রচুর সময়। আজকে সবাই হচ্ছে 26 তারিখ, এখনও 10 দিন সময় আছে আমাদের হাতে। তার মধ্যে ক্যানবেরাতে পিঙ্ক বলের বিরুদ্ধে খেলার সুযোগ হবে, প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ হবে, সেটাও আমাদের কাছে সুযোগ আছে। সুতরাং গৌতম গম্ভীর যে ধরনের প্রোঅ্যাক্টিভ একজন কোচ, তিনি এখন থেকেই যে পিঙ্ক বলে খেলা শুরু করবেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং অলরেডি রোহিত শর্মাকে দেখা গেছে, এবং রোহিত শর্মা যদি নিজস্ব ছন্দে, যেভাবে সবাই ছন্দে আছে, রোহিত শর্মা যদি নিজস্ব ছন্দে খেলেন, ইন্টেন্ট দেখান, কিন্তু একটু টেস্ট ম্যাচের মতন করে যদি খেলেন, রোহিত শর্মা নিজের ক্লাসটাকে যদি দেখাতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়ার জন্য আগামী দিনে অনেক বেশি অশনি সংকেত আছে। ভারতের
অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার কোনো কারণ নেই। সেটা ভারতীয় ক্রিকেট দল, টিম ম্যানেজমেন্ট সবাই জানে যে অস্ট্রেলিয়া বাউন্স ব্যাক করতে পারে। কিন্তু আমার কীরকম যেন মনে হচ্ছে যে অস্ট্রেলিয়ার এবারে বাউন্স ব্যাক করাটা অত সহজ হবে না, এবং পিঙ্ক বল টেস্টেও আমরা যে কোনো অঘটন ঘটাতে পারবো না এরকম কোনো কারণ নেই। সুতরাং সব মিলিয়ে যদি আপনাদের এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অতি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এবং ম্যাক্স টেলিভিশন টু বাংলাকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ।